পার্ক স্ট্রিট কুলতুলি ঘুরে আজ যখন অভয়া হয়ে নিউ টাউনে এসে দাঁড়িয়ে রয়েছে, এখনো যারা বলেন বাংলা সুরক্ষিত তাদের 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 মূর্খামি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি সরাসরি আজ আলোচনায় আসবো। আমরা যারা রয়েছেন পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধর এবং আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক। আমি ঝন্টু বাবুর কাছে সরাসরি আসার চেষ্টা করবো। ঝন্টু বাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। গতকাল আমরা দেখলাম বিধানসভায় বাজেট পেশে এই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করলেন এবং সেই বাজেট আরও ভালো করে বোঝানোর জন্য সাংবাদিক বৈঠক করলেন। প্রায় 1 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন, কিন্তু একটা লাইনও নারী সুরক্ষার জন্য কোনো কথা বললেন না। উল্টে রাজ্যপালকে দিয়ে লেখানো ভাষণে রাজ্য সরকার বলিয়ে নিল যে এই বাংলায় আইন শৃঙ্খলা ঠিক রয়েছে। এটা কত বড় নির্লজ্জতা! এবং এই মুহূর্তে বাংলার মানুষের কি করা উচিত? আপনি কি দেখছেন গোটা বাংলাটাকে? আপনি কিভাবে দেখছেন? দেখো, কালকের 177 পৃষ্ঠার বাজেটে আমি সাংঘাতিকভাবে বিভিন্ন চ্যানেলে কিন্তু এই কথাটা বলেছি যে আমাদের রাজ্যের অভয়ার ঘটনার পরে অলমোস্ট প্রত্যেকটা রাজ্য তাদের বাজেট ফরমেশনে এবং সেন্ট্রাল বাজেটটা তুমি দেখবে মহিলাদের এআই কন্ট্রোল সুরক্ষা, প্যানিক বাটনের, বিশেষ করে কর্মরত মহিলাদের সমস্ত প্রভিশনের জন্য একটা বড় টাকা যেখানে ঢালা হয়েছে, সেখানে যেই রাজ্যে ঘটনাটা হলো সেই রাজ্যের নিরজ্জতা কোন জায়গায়, একটা নয়া পয়সা সেটা ইনভেস্ট করেনি। দ্বিতীয়, ওই যে একজন ভদ্রমহিলা বলছিল কেন হবে, আমরা বাগুইহাট থানা ওই থানায় ঘুরছি, তুমি খেয়াল করে দেখবে 1999 সালে সতবিন সিং এবং দিল্লি সরকারের যে মামলাটা হয়েছিল সেখানে সতবন্ত সিং একটা ঐতিহাসিক শুনিয়েছিল প্রধান বিচারপতি দিল্লি কোর্টের, যে কেন একজন মহিলার সাথে হওয়া ঘটনার পরে সে ছুটে বেড়াবে বিভিন্ন থানায়। পরবর্তীকালে মাননীয় সুপ্রিম কোর্ট 2012-তে নির্ভয়া কাণ্ডের পরে ঐতিহাসিক একটা কমিটির মাধ্যমে, যে কমিটির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছিল যে 0 FIR চালু করতে হবে, ভার্মা কমিটি। অর্থাৎ একটি মহিলা যেখানেই ঘটনা হোক না কেন ভারতবর্ষের যে কোনো থানায় গিয়ে সে FIR করতে পারবে, অভিযোগ জানাতে পারবে। এবং এই যে লাস্ট যে বিএনএস হয়েছে তাতে এটা স্পষ্টভাবে আইন মাফিক এসেছে, 0 FIR। ভাবো মেয়েটার ফ্যামিলি কিভাবে ছোটাছুটি করেছে, কোনো থানা কোনো রকম অভিযোগ নিতে চায়নি, ছুটে বেরিয়েছে তারা। আমি ঝন্টু বাবুর এই প্রসঙ্গ ধরে দেবাশিস বাবুর কাছে আসতে চাইবো। দেবাশিস বাবু, এই যে অপরাধের প্রবণতা যেভাবে আমাদের রাজ্যে বেড়ে যাচ্ছে, সেটার অন্যতম কারণ কি? আইনের ফাঁক। আর এই আইনের ফাঁক যেটা রয়েছে সেটাই কি কোনো রকম ভাবে বুঝে ফেলছে অপরাধীরা যে কোনো রকম ভাবে এখানে ফাঁক থেকে যাবে, তারা হয়তো ধরতে পারবে, বা ধরলেও হয়তো সেটা প্রমাণ করতে করতে অনেকটা সময় চলে যাবে। এই যে একটা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, সেইটারই কি ফায়দা তুলছে অপরাধ জগতের যারা মানুষ রয়েছে, যাদের মস্তিষ্কে অপরাধটা রয়েছে তারা? দেখুন, আমাদের রাজ্য তো সব বিষয়ে এগিয়ে বাংলা, তো এই ব্যাপারেও অবভিয়াসলি এগিয়েই থাকছে। তো পরপর ধর্ষণ এগিয়ে যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, যারা অপরাধী, দেখুন আমাদের আইনের ভাষায় একটা কথা আছে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার, দিস ইজ কমপ্লিটলি এ স্টেট সাবজেক্ট। তো আমাদের যে কোনো সরকার চালাতে গেলে সেটা প্রথম প্রতিপাদ্য বিষয় হচ্ছে ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ আইনের শাসন তার বলবৎ করা। তো সেই জায়গায় যখন অপরাধীরা দেখে যে একটা সরকারের সাইকোলজিটা খুব তাড়াতাড়ি রিড করে, যে সরকার যত বেশি এটাকে স্ট্রংলি ইমপ্লিমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু অপরাধীরা তত ভয়ে থাকে এবং তারা কিন্তু অপরাধ করতে 10 বার ভাবে। কিন্তু যেখানে আপনি দেখবেন এই ব্যাপারটাতে ওই প্রত্যেকটা জায়গায় একটু ছোট ছেলে করে ফেলেছে, ভুল করে ফেলেছে, তারপরে বিভিন্ন সময় ওই যে গ্রান্ট না তাকে কি সমস্ত অফার দেওয়া হয়, তো এটা যদি যখন অপরাধীরা এই সাইকোলজিটা গেস করে নেয় যে আমার সরকার আমার পিছনে আছে বা কোনোভাবে আমি বেরিয়ে যেতে পারবো, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কামদুনি। ঠিক আছে, তারপরে এখনো 2012 সালে পার্ক স্ট্রিট মেয়েটার চরিত্রে দোষ ছিল। ঠিক আছে, হাঁসখালি আমরা দেখলাম, হাঁসখালি হয়েছে 2022 সালে, সেখানে বলা হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, মানে ধর্ষকরা কি আরো উৎফুল্ল হচ্ছে? একটা জিনিসই আমি বলতে পারি, এই যে পরপর যে ঘটে যাওয়া ঘটনা আর তার সাথে যে সরকারি যে সরকারের উদ্যোগ হবে অপরাধীদের স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন নিয়ে তাকে দে শুড বি বিহাইন্ড দ্য বার। শুধু ওই অ্যারেস্ট করে সে চলে গেল সেটা নয়, যখন
মানে ট্রায়ালে যাবে কেসটা, সরকার তার সব রকম উদ্যোগ নেবে যাতে তাদের সবচেয়ে বেশি সাজা হয়। তো সেই জায়গায় না হয়ে যদি আসল ঘটনাটা বারে বারে চেপে যাওয়া হয় এবং মানে যারা ভিকটিম তাদের টাকা অফার করা হয় এবং তার বিনিময়ে তাকে বলা হয় যে তুমি কোনোভাবে এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করবে না, এই সরল সত্যটা যখন অপরাধীরা বুঝে যাবে তারা কিন্তু মানে বারে বারে কিন্তু এই ব্যাপারটা হতে 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 আস্তে আস্তে দেখবেন স্থিমিত হয়ে যাবে ঘটনাটা। আমি এখান থেকে ঝন্টুবাবুর কাছে আসার চেষ্টা করব। ঝন্টুবাবু, আমি একটা ছোট্ট প্রশ্ন আবার করতে চাই, যে কথা দিয়ে আমি শুরু করলাম। গোটা ভারতে, গোটা দেশে, গোটা পৃথিবীতে মা এবং মেয়েদের যে চোখে গোটা ভারতীয় সংস্কৃতি দেখে সেটা হচ্ছে দেবীর চোখে। তাদের উপর যখন অত্যাচার হয়, ধর্ষণ করা হয়, গোটা দেশ এক হয়ে প্রতিবাদ করে। কিন্তু আমি দেখি বাংলাতে হলে বুদ্ধিজীবীরা, এই বাংলার বুদ্ধিজীবীরা, বাংলার সাংসদরা, এই কাকলি ঘোষ দস্তিদার নিউটাউনে হয়েছে, তিনি বারাসাতের সাংসদ, আমি যদি খুব ভুল না করি তিনি বিভিন্ন সময় এই এলাকায় যান, তাকে দেখা যাচ্ছে না, অথচ তিনি উত্তরপ্রদেশে গিয়ে মোমবাতি নিয়ে হাঁটতে শুরু করেন, নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এই কাকলি ঘোষ দস্তিদার, এরা কি বাংলাকে ভালোবাসে না? বাংলার মহিলাদের উপর অত্যাচার হলে তাদের কিছু এসে যায় না? আমি সরাসরি প্রশ্ন করতে চাই। না, এইটা তো লজ্জার যে দেখো বুদ্ধিজীবী নামটাই আজকে কিন্তু একদম একদম ডিকশনারিতে উঠে গেছে নির্লজ্জতার আরেকটা নাম বুদ্ধিজীবী। আমি ওই অ্যাসপেক্টটা ঢুকছি, যারা সমাজের আইকন, যারা পথ দেখায় মিডল ক্লাসকে মুভমেন্টের ছকটা তৈরি। অনেকে ব্যঙ্গ করে বলছেন দাদা বুদ্ধিজীবী মানে কামাইজীবী, মানে অর্থজীবী। তুমি যদি বিরোধীদের কথা বলো, তারা তো বৃহত্তম পলিটিক্যাল ইন্টারেস্টে স্ট্রিক্টলি নট, একদম পরজীবী হয়ে গেছে। বুদ্ধিজীবী পরজীবী, আর পলিটিক্যাল পার্টির যে বিরোধী পার্টটা, তুমি যদি ইন্ডি জোটের বিভিন্ন শরীরদের বলছো, আমি তোমায় বলি পুলিশ কর্তা যিনি আছেন পাশে, প্রাক্তন পুলিশ কর্তা, তার অনুষঙ্গ ধরে 48,600টা পস্কো মামলা রেপ অ্যান্ড মার্ডারের, রেপ অ্যান্ড ইনক্লুডিং মার্ডার তার মধ্যে কিছুটা আছে, এটা আনরিজলভ এ রাজ্যে হয়নি। এই রাজ্য সরকার সেগুলোকে এখনো পর্যন্ত সলভ করেনি। এটা আমার কথা নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে। ভারতবর্ষের ইতিহাসে এটা 1 নম্বর যে এতগুলো নাবালিকার সাথে মামলা রেপ হয়েছে, খুন হয়েছে, তারা পস্কো ধারায় তড়িঘড়ি স্পেশাল ট্র্যাকে তাদের মামলাটা সুলটানোর কথা ছিল, করেনি সরকার। দ্বিতীয়, এটা স্পেশাল ট্র্যাক কোর্টের জন্য কিন্তু বাজেটে অ্যালট থাকার কথা ছিল, সব রাজ্য রেখেছে, করেনি। দ্বিতীয়, তুমি বলছো এই যে পোস্টমর্টম রেপটা হলো, মানে খুন করা হলো তারপরে রেপ, এটা কত বড় ঘৃণ্য অপরাধ। বাইরে মানে আইনের ভাষায় কত উনি বলতে পারবেন যে এত বড় ঘটনার পরে 30 ঘন্টা লেগেছে পুলিশকে আইডেন্টিফাই করতে। কেন? ইমাজিন, স্মার্ট সিটি এটা। আরেকটা 2 ঘন্টা দূরে বেঙ্গল গোপাল হচ্ছে, দেশি বিদেশি কত অতিথি আছে, কত পুলিশে ছয়লা। তোমাকে আমি শেষ কথা বলি, এই যে স্টিগমাটা লাগলো ল নেসনেসের উপরে, বাংলার ল নেসনেসের উপরে যে একটা বৃহত্তর স্টিগমা তৈরি হলো, এই ফেলিয়ার, এই যে একটা ক্রাইম, সেটা কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না, কারণ শাসকে ক্রিমিনালদের চোখ দিয়ে দেখছে। আপনার কথা থেকে একটা শব্দ স্মার্ট সিটি, সেটা নিয়ে আমি দেবাশিস বাবুর কাছে আসতে চাইবো। দেবাশিস বাবু, এই যে স্মার্ট সিটি এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, আমরা কি আদৌ স্মার্ট সিটিতে রয়েছি? দেখুন, শুধুমাত্র নিউটাউন নয়, এর আগে জয়নগর দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আর যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে না, সন্তু, তুমি আমরা হয়তো অনেক সময় সেই জায়গাতে পৌঁছে গিয়েছি রিপোর্টিং এর জন্য, এবং সেখানে যাওয়ার পর না একটা বিভৎস ছবি দেখতে পাই, যে রাস্তাতে হয়তো ঘটনাটা ঘটছে সেখানে একটা স্ট্রিট লাইট পর্যন্ত থাকছে না, এবং যখন ঘটনা ঘটে যায় তারপরে পুলিশ প্রশাসন উদ্যোগ নেয় সেখানে স্ট্রিট লাইট লাগানো, তারপরে পুলিশ প্রশাসনের হাইকোর্টে যেতে হয়, আমাদের মনে আছে, হাইকোর্টে গিয়ে তারপর স্ট্রিট লাইট, এবং তারপরে পুলিশ প্রশাসনের মনে পড়ে যে এখানে একটা সিসিটিভি লাগাতে হবে। আমার প্রশ্ন হলো, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, তাহলে পুলিশ প্রশাসন আগে থেকে কেন এই জিনিসগুলো দেখছে না? আগে থেকে দেখলে পরে তো এই ধরনের ঘটনাগুলো আমাদের রাজ্যে কম হবে অনেকটা। দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে স্মার্ট সিটি বলতে কি বোঝায়। স্মার্ট সিটি বলতে সব রকম দিক থেকে মানে সে স্মার্ট হবে, অর্থাৎ সব রকম ইনফ্রাস্ট্রাকচারে সে উন্নত হবে। তার মধ্যে এআই থেকে আরম্ভ করে আপনি যেটা বলছেন যে সঠিক সমস্ত পরিষেবা থাকবে, লাইট বা অন্যান্য সমস্ত কিছু। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের স্মার্ট সিটি বলতে কি বোঝায়, এই আমি যখন বিধাননগরে ছিলাম 2015-16 ওই সময়টা, তো ওই সময়টাতে কিন্তু বিধাননগর স্মার্ট সিটি হয়েছিল এবং সঙ্গে নিউটাউন এবং সংলগ্ন এরিয়া। তো সেই সময়ে স্মার্ট সিটি যে রূপটা নিয়েছিল, তারপরে কি হচ্ছে, প্রত্যেক আপনি কিছুদিন বাদে বাদেই দেখবেন নীল সাদা রং নিয়ে ওটা প্রলেপ দেওয়া হয়, আর সঙ্গে কিছু ওই কি ত্রিফলা না কি ট্রাইডেন্ট ল্যাম্প ফ্যাম্প কিছু ছিল, ওগুলোকে লাগানো হয়।
এবং উৎসবের সময় বিভিন্ন উৎসবে দেখবেন ঠিক সময় সময় মতো আপনি দেখতে পাবেন যে বিভিন্ন রকম আলো, রঙিন আলো, সেটা বিশ্ববঙ্গ বাণিজ্য জ্বলে। সম্মেলনের ক্ষেত্রেও সব হয়। রকম সময় আপনি প্রত্যেকটা উৎসবেই দেখতে পাবেন। তো এটা যদি স্মার্ট সিটির রূপ হয়, আপনি ইউ গো টু হায়দ্রাবাদ অর এনি আদার স্মার্ট সিটি, যেখানে আপনি দেখবেন 5 মিনিটের মধ্যে যে কোনো ঘটনা ঘটলেই হায়দ্রাবাদ শহরটার মধ্যে 120টা মানে একদম আধুনিকভাবে সুসজ্জিত গাড়ি ঘুরে বেড়ায়, ঠিক আছে, এটা কভার করার জন্য। আমি এক্সাম্পলটা হায়দ্রাবাদের কেন দিলাম, দিল্লিতেও দিতে পারতাম। তো এখানেও যে ক্রাইম হয় না তা নয়, কিন্তু রিয়াকশন অফ পুলিশ এবং অন্যান্য যে ঘটনা। এরপরে আমি আসছি বাজেটারি অ্যালোকেশনে। আপনি দেখবেন একটা সরকারের আপনি মোটিভ দেখবেন বাজেটারি অ্যালোকেশনে কি, মাদ্রাসার শিক্ষা বা এর ওপরে সব থেকে বেশি বাজেটের অ্যালোকেশন এসছে। ওয়্যারএজ এই যে যেটা নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য যারা এই ধরনের মানে আপনি যেখানে মানে যে সম্প্রদায়ের ম্যাক্সিমাম যারা লোকজন রয়েছে তারা নারীকে কোনো মানে মানে ভোগ্য পণ্য বা সদিচ্ছার একটা অভাব আমরা দেখতে সদিচ্ছা পাচ্ছি। তো ছেড়ে দিলে আমরা নারী বাংলাদেশে সুরক্ষা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানে শিক্ষক নিয়োগের কথা বলা হয়নি। আজও রাস্তায় বসে রয়েছেন যুব সমাজ। নারী সুরক্ষার কথা বলা হয়নি, কিন্তু যে কথা দেবাশিস বাবু বলছেন, সদিচ্ছার একটা কি বড় অভাব রয়েছে ঝন্টু বাবু? না না